টি-20 সিরিজ শুরু হওয়ার আগের দিন ট্রফি হাতে হাসি মুখে পোজ দিলেন দুই দলের ক্যাপ্টেন। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন টম ল্যাথাম, যিনি কিছুদিন আগে শেষ হওয়া টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের স্কোয়াডেই ছিলেন না। আর বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস, তিনি বাংলাদেশের স্কোয়াডে ছিলেন, তিনি বাংলাদেশের ক্যাপ্টেনই ছিলেন। স্কোয়াডটাও ঘোষণা করা হয়ে গিয়েছিল, কিন্তু সেই টি-20 বিশ্বকাপ বাংলাদেশের খেলা হয়নি, বাংলাদেশকে খেলতে দেওয়া হয়নি। আসিফ নজরুল, আমিনুল ইসলাম বুলবুল ভাইদের সেই ক্রিকেট ক্রিমিনালদের কারণে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে পারেনি। অথচ কি দুর্দান্ত প্রিপারেশন নিয়েই না আমরা সেই বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত হচ্ছিলাম। এখন আবার নতুন একটা সাইকেল শুরু হচ্ছে। 2026 বিশ্বকাপ চলেই গেছে। 2028 সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে যেই বিশ্বকাপটা হবে, সেই জন্য নতুন একটা চক্রে বাংলাদেশের টি-20 দল, যার শুরুটা হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা দিয়ে। এবং আমি মনে করি এই টি-20 সিরিজও বাংলাদেশ ওভারওয়েলমিং ফেভারিট। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে আমি এই কথা বলেছিলাম, বাংলাদেশ ফেভারিট। বলেছিলাম যে বাংলাদেশের ওই সিরিজটা 3-0-তে জেতা কথা, জেতা উচিত। আমরা সেটা পারিনি, 2-1 ব্যবধানে জিতেছি। টি-20 সিরিজ শুরু হওয়ার আগেও আমার একই কথা, নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা বাংলাদেশের অবশ্যই জেতা উচিত, 3-0-তেই জেতা উচিত। যদি আমরা সিরিজ কোনো কারণে হেরে যাই, সেটা আমার কাছে বিরাট বড় আপসেট বলে মনে হবে। কেন এই কথাটা বলছি এবং এই প্রথম ম্যাচটাতে আসলে আমরা কোন একাদশ নিয়ে খেলবো, 2028 বিশ্বকাপ পরিকল্পনায় এক্সপেরিমেন্ট কি আমরা এই ম্যাচের একাদশে করব কিনা, স্কোয়াড নিয়ে যে এক্সপেরিমেন্টটা আমরা করছি, এবং সেইখানটাতে রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলায়েন, এই যে দুইজন দলে অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের একাদশে থাকার সম্ভাবনা কতটা? দুইজনই থাকবেন নাকি একজন থাকবেন? কে থাকবেন নাকি কেউই আসলে থাকবেন না? দেখেন, বাংলাদেশ টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে নামছে আমরা 146 দিন পর। 2025 সালের 2রা ডিসেম্বর এই চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে লাস্ট টি-20 ম্যাচ বাংলাদেশ খেলেছিলাম। তারপরে 146 দিন আমরা টি-20 খেলিনি। 146 দিন মানে তো প্রায় 5 মাস। এই সময়ের মধ্যে আমাদের বিশ্বকাপটা খেলার কথা ছিল, যেহেতু বিশ্বকাপটা আমরা মিস করে ফেলেছি, সেই কারণে এত বিরাট একটা গ্যাপ পড়ে গিয়েছে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আমরা বিপিএলটাও খেলেছিলাম। আপনি এই যে 146 দিন পর বা 5 মাস পর আমরা যে টি-20 ফরম্যাটে খেলতে নামছি, তার আগের 146 দিনের কথা হিসাব করে দেখেন তো, তার আগের 5 মাসের কথা হিসাব করে দেখেন তো, ওই সময় আমরা কতটা ম্যাচ খেলেছি টি-20 ফরম্যাটে জানেন? 24টা ম্যাচ আমরা খেলেছি, 6টা দ্বিপাক্ষিক সিরিজ আমরা খেলেছি, এশিয়া কাপ আমরা খেলেছি। আমরা ওই সময়ে সিরিজ খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে, নেদারল্যান্ডসের বিপক্ষে। এশিয়া কাপ আমরা খেলেছি, এশিয়া কাপের পরে আফগানিস্তানের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে। এবং এই 6টা দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে 5টা সিরিজে কিন্তু আমরা জিতেছি। আমরা শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছি, বাদ বাকি সবগুলো সিরিজে পাকিস্তানের বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে, নেদারল্যান্ডসের বিপক্ষে, আফগানিস্তানের বিপক্ষে, আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা সিরিজ জিতেছিলাম। সেই কারণে বলছিলাম যে এত ভালো আমাদের এই লিটন দাসের টিমটার প্রস্তুতি ছিল, অথচ আমাদের টি-20 বিশ্বকাপটা খেলতে দেয়া হলো না। এখন আমরা একটা নতুন সাইকেলে যাচ্ছি। আমাদের ক্যাপ্টেন লিটন দাস প্রেস কনফারেন্সে আজকে বলেছেন যে হ্যাঁ, 2028 সালে যে বিশ্বকাপ সেটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে হবে। অবভিয়াসলি সেটা সাবকন্টিনেন্টে হচ্ছে না, এইবার যেটা ভারত এবং শ্রীলঙ্কাতে হচ্ছে। এইবারের প্রিপারেশন একরকম, 2 বছর পরের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে টি-20 বিশ্বকাপের প্রিপারেশন একরকম। এই বিশ্বকাপ খেলতে না পারাটা থেকে মুভ অন করেছেন বলেও তিনি বলেছেন। কিন্তু আমি এখনও ওই দাবিটা বারবারই করে যাচ্ছি যে যেই ক্রিকেট ক্রিমিনালদের কারণে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে পারিনি, প্রপার তদন্ত করে তাদেরকে তাদের মুখোশটা জাতির সামনে উন্মোচন করাটা জরুরি। ঠিক আছে, ওইটা অন্য আলোচনা, সেই আলোচনা এখানে নাইবা করলাম। এখন পরের এই টি-20 বিশ্বকাপ সাইকেল মাথায় রেখে বলছিলাম আমাদের স্কোয়াডেও আমরা কিছু এক্সপেরিমেন্টের জায়গাটা রয়েছে। সেইটা কি জানেন? সেইটা হচ্ছে গিয়ে আমাদের মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের মতো 2জন প্রিমিয়ার পেস বোলারকে আমরা এই সিরিজের প্রথম 2টা ম্যাচের স্কোয়াড থেকে রেস্ট দিয়েছি। নাহিদ রানারও খেলার কথা ছিল, তাকেও আসলে বিশ্রামটা দেওয়া হয়েছে। এইখানটাতে আমাদের রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলায়েন ইনক্লুড হয়েছেন। আব্দুল গাফফার সাকলায়েন এই প্রথমবারের মতো জাতীয় দলে তিনি ডাক পেয়েছেন। বাংলাদেশের ক্রিকেট সিস্টেমের বাইরে থেকে উঠে আসা একজন ক্রিকেটার তিনি। 28 বছর বয়সও হয়ে গিয়েছে। টেপ টেনিস খেলেই মূলত তার খ্যাতি, কিন্তু
তার এই ন্যাশনাল টিমে ইনক্লুশনটা একটা চমক নিঃসন্দেহে। রিপন মন্ডলের ক্ষেত্রে সেটা হয়তো বলা যাবে না, এমনিতে তিনি 3টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, যদিও সেইটা এশিয়ান গেমসে 2023 সালে। ওইটাকে একপাশে সরিয়ে রাখলেও ন্যাশনাল টিমে তিনি এর আগে ডাক পেয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজ সফরের একটা স্কোয়াডটাতে তিনি ছিলেন, কিন্তু এইবার প্রপারলি তিনি যখন আছেন সেই ক্ষেত্রে সুযোগ পাওয়ার দাবিটা তিনি তো করতেই পারেন। বাংলাদেশের এই দুইজনকেই কি প্রথম ম্যাচের একাদশটাতে দেখা যাবে কিনা? আমি বলছিলাম যে এই সিরিজটাতে বাংলাদেশ ফেভারিট হওয়ার একটা বড় কারণ হচ্ছে কি, আমরা এই যে পেস বোলারকে বিশ্রাম দিয়েছি দুইজনকে, কিন্তু স্টিল আমরা মোটামুটি আমাদের ফুল স্ট্রেংথ টিমটা নিয়েই কিন্তু আসলে খেলতে নামছি, শুধু পেস বোলিং এর এই জায়গাটা যদি আমরা বাদ দিই। আর নিউজিল্যান্ড তাদের টি-20 ওয়ার্ল্ড কাপ টিমের কেবলমাত্র একজন ঈশ্বরদী, তিনি এই বাংলাদেশ বিপক্ষে সিরিজের স্কোয়াডে রয়েছেন, বাকি আর একজনও নেই। এই টম লেথামও টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে তাদের ছিলেন না, এবং তাদের বেশিরভাগ ক্রিকেটারই এখন ওই আইপিএল পিএসএল সেখানে খেলায় ব্যস্ত, ফলে তারা একেবারেই একটা নবীন দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছে। এবং ওই রকম দলটা তাদের ওয়ানডে ফরম্যাটেও ছিল, ওয়ানডের চেয়ে মনে হয় টি-20 ফরম্যাটের দলটা তাদের আরও একটু আনকরা। সেই কারণে বাংলাদেশের এই সিরিজ জয়ের ভিন্ন অন্য কোনো কিছু আসলে আমি ভাবতেই পারছি না। বাংলাদেশ এই ম্যাচে যে একাদশটা নিয়ে খেলবে সেটা একটা আলোচনার বিষয়, এবং আমি এখানটাতে মনে করি যে আমরা 6-5 কম্বিনেশনে খেলবো, 6 জন প্রপার ব্যাটসম্যান, 5 জন প্রপার বোলার, এবং সেইখানটাতে 2 জন স্পিনার, 3 জন পেস বোলার খেলবে। মিনি অলরাউন্ডার আমাদের টিমে রয়েছেন কিছু। আমাদের ক্যাপ্টেন লিটন দাস আজকে বলছিলেন যে স্পিনার ধরেন হচ্ছে যে রিশাদ, মাহিদি, নাসিম, তাদের কাছ থেকেও তিনি কিছু রান চান। তিনি বলছেন আব্দুল গাফফার সাকলাইনকে তিনি আসলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবেই আসলে দেখেন, তার কাছ থেকেও কিছু রান চান। সাইফুদ্দিন তো রয়েছেনই, রান করতে পারেন। ফলে ওই জায়গাতে আমাদের কিছু মিনি অলরাউন্ডার রয়েছে, কিন্তু কম্বিনেশনটা 6-5 হবে, এবং সেই 5-এর মধ্যে 3 জন পেসার, 2 জন স্পিনার থাকবেন বলেই আমার কাছে মনে হয়। এবং সেইখানটাতে ইন্টারেস্টিং বেশ কিছু ব্যাপার রয়েছে, যদিও সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন কিছু না। আমাদের এই একাদশের প্রথম 4 জনের 4 জনই ওপেনার। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান এই 2 জন ওপেন করবেন। নাম্বার 3-তে লিটন দাস খেলবেন, এবং নাম্বার 4-এ পারভেজ হোসেন ইমন খেলবেন। এই 4 জনই ওপেনার, এবং তার মধ্যে পারভেজ হোসেন ইমন তো কিছুদিন আগ পর্যন্ত, ওই মাস 6 আগ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ডিস্ট্রাকটিভ ওপেনারদের একজন হিসেবে বিবেচিত হচ্ছিলেন। তানজিদ তামিম পারভেজ হোসেনের ওপেনিং জুটিটাতে মনে হচ্ছিল আমরা একটা সেটেলড ওপেনিং জুটি পেয়েছি, কিন্তু সেই পারভেজ ইমনকে এখন 4 নম্বর ব্যাটসম্যান বানিয়ে দেওয়া হচ্ছে। আমি যেটা বলছিলাম, আমাদের জন্য এটা খুব একটা নতুন কিছু না, কেননা আমরা যে লাস্ট ওয়ানডে সিরিজটা যে খেললাম এই যে নিউজিল্যান্ডের সঙ্গে, সেইখানটাতে শেষ ম্যাচটাতেও তো আমরা ব্যাটিং অর্ডারের প্রথম 5 জনের মধ্যে 5 জনই বলতে পারেন ওপেনার। আচ্ছা, শান্তকে আপনি একটু সাইডে রাখলেও 4 জন ওপেনার নিয়ে আমরা খেলেছি। ফলে এইটা বাংলাদেশ ক্রিকেটের আলাদা কিছু না। এর বাইরে অন্য কোনো ব্যাটিং লাইন আপটা, ব্যাটিং অর্ডারটা হবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা মনে হচ্ছে না। ওপেনিংয়ে সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, 3 নম্বরে লিটন দাস, 4 নম্বরে পারভেজ হোসেন ইমন, 5 নম্বরে তাওহিদ হৃদয়কে খেলানো উচিত। ওয়ানডে সিরিজে হৃদয়ের ব্যাটিং অর্ডারের জায়গাটা নিয়ে অনেক নাড়াচাড়া করা হয়েছে, সেটা হৃদয়ের প্রতি আনফেয়ার হয়েছে। বাংলাদেশ মিডল অর্ডারটা হচ্ছে গিয়ে একেবারে খুবই ভঙ্গুর, খুবই নড়বড়ে। সেইখানে একমাত্র মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে যেই হৃদয় রান করেছেন কনসিস্টেন্টলি, তার পজিশনটা নাড়াচাড়া করাটা ওইটা আমার কাছে মোটেই যৌক্তিক বলে মনে হয়নি। টি-20 ফরম্যাটে আমি হৃদয়কে 5 নম্বরে এটা ফিক্সডই দেখছি। নাম্বার 6-এর জায়গাটার জন্য 2 জনের লড়াই, সেটা শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান, এবং আমার কাছে মনে হয় শামীম পাটোয়ারি এই ম্যাচটা খেলবেন। আপনাদের একটু ব্যাকগ্রাউন্ডটা যদি মনে করিয়ে দিয়ে, আয়ারল্যান্ডের বিপক্ষে ওই সিরিজের স্কোয়াডটাতে শুরুতে শামীম পাটোয়ারিকে রাখা হয়নি প্রথম 2টা ম্যাচের জন্য, এবং আমাদের ক্যাপ্টেন লিটন দাস তৎকালীন প্রধান নির্বাচক লিপু ভাইয়ের বিপক্ষে, গাজী আশরাফ হোসেন লিপু ভাইয়ের বিপক্ষে প্রেস কনফারেন্সে এসে মোটামুটি একটা বিস্ফোরণ ঘটিয়েছিলেন, এবং সেইখানটাতে অঙ্কনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু প্রথম 2টা ম্যাচে একাদশ অঙ্কনকে খেলানো হয়নি। লাস্ট ম্যাচে শামীম পাটোয়ারিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়, এবং সেইখান থেকে ডিরেক্ট তাকে একাদশে খেলিয়ে দেওয়া হয়। সো ক্যাপ্টেনের এক ধরনের একটা পক্ষপাতিত্ব, আমি ভালো খারাপ বলছি না, আমি বলছি যে থাকে না যে ক্যাপ্টেনের চয়েস থাকে, সেটা শামীম পাটোয়ারির দিকে রয়েছে, এবং সেই কারণে আমার মনে হয় নুরুল হাসান সোহানের চেয়ে শামীম পাটোয়ারি একাদশে ইনক্লুড হওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন। এই হচ্ছে গিয়ে আমাদের টপ 6 ব্যাটসম্যান। বোলিং লাইন আপে স্পিন ডিপার্টমেন্টে 3 স্পিনার আমাদের রয়েছেন, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান এবং নাসুম আহমেদ। একজন অফ স্পিনার, একজন লেগ স্পিনার এবং একজন বাহাতি স্পিনার, এবং সেইখান থেকে আমার মনে হয় বাহাতি স্পিনার নাসুম বাদ পড়বেন, অফ স্পিনার শেখ মাহেদি এবং লেগ স্পিনার রিশাদ হোসেন একাদশে থাকবেন। 7 এবং 8 এবং 9, 10, 11 যে 3টা জায়গা রয়েছে সেইখানে হচ্ছে গিয়ে 3 জন পেস বোলার।
আমাদের এই পেস বোলিং ইউনিটটাতে অভিজ্ঞ শরীফুল ইসলাম রয়েছেন, তানজিম হাসান সাকিব রয়েছেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন রয়েছেন এবং সঙ্গে দুই অনভিজ্ঞ আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মণ্ডল আছেন। আমার কাছে মনে হচ্ছে শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব এই দুইজন একাদশে নিশ্চিতভাবেই থাকবেন। লাস্ট যে স্পটটা 11-এর সেইটা কি আসলে মোহাম্মদ সাইফুদ্দিনকে খেলানো হবে, রিপন মণ্ডলকে খেলানো হবে, নাকি আব্দুল গাফফার সাকলাইনকে খেলানো হবে? মনে রাখতে হবে আমরা প্রায় 5 মাস পর টি-20 ফরম্যাট খেলতে নামছি এবং এটা হচ্ছে কি আমাদের প্রথম ম্যাচ এবং প্রথম ম্যাচ জয় সবসময় গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওয়ানডে সিরিজের ফার্স্ট ম্যাচ আমরা হেরেছিলাম, তারপরেও আমরা সিরিজ জিতেছি, কিন্তু স্টিল সবসময় প্রথম ম্যাচটার ক্ষেত্রে এক্সপেরিমেন্টের দিকে কিংবা ধরেন হচ্ছে গিয়ে আমরা একটু বাজিয়ে দেখলাম, একটু একে ওকে সরিয়ে দেখলাম, ওই পথে টিম ম্যানেজমেন্ট যাবে বলে আমার কাছে মনে হয় না। সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে এইখানটাতে হয়তোবা মোহাম্মদ সাইফুদ্দিনকে একাদশে খেলানো হবে অভিজ্ঞতার বিচারে। রিপন মণ্ডল আসলেও আসতে পারেন, সেই ক্ষেত্রে আবার ওই যে সাইফুদ্দিনের ব্যাটিংটা যে একটু আছে সেই জায়গার শক্তিটা একটুখানি খর্ব হয়, ওইটাও কি আসলে বাংলাদেশ করবে কিনা। আব্দুল গাফফার সাকলাইনকে আমি আসলে একাদশে দেখছি না। তো আমার কাছে মনে হয় যে রিপন মণ্ডলকেও বাইরে রেখে সাইফুদ্দিনকে দিয়ে একাদশ সাজানো হবে, অর্থাৎ 3 জন অভিজ্ঞ পেস বোলার দিয়ে একাদশটা সাজানো হতে পারে। তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে এই প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের একাদশটা হতে পারে এরকম হবে বলেই আমার কাছে মনে হয়। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন। মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় রিপন মণ্ডল থাকতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় মোহাম্মদ সাইফুদ্দিন থাকবে। এইটাই কি আপনার কাছে মনে হয় যে প্রথম টি-20-র জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ? এবং আপনিও কি আমার মতো মনে করেন কিনা টি-20 সিরিজটাও বাংলাদেশ ফেভারিট হিসেবেই শুরু করবে? এবং যদি আমরা এই সিরিজটা 3-0-তে জিতি মোটেই অবাক হওয়ার কিছু থাকবে না, কিন্তু যদি আমরা অন্তত সিরিজটা না জিততে পারি, যদি সিরিজটা হেরে যাই, সেইটা আসলে আমাকে অন্ততপক্ষে ভীষণই অবাক করবে। আপনার মতামতটা জানাতে পারেন।